হ্যালো ভিউয়ার্স, ফ্লুইড মেকানিক্সের পার্ট 9 অবধি আলোচনা করেছিলাম। তো আজ ফ্লুইড মেকানিক্সের লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 10 নিয়ে আলোচনা করব। ফ্লুইড মেকানিক্সের পার্ট 1 থেকে পার্ট 10 ক্লাসগুলো তোমরা যদি ফলো করো পরীক্ষাতে কোনো প্রবলেম থাকবে না। তো আমি স্থির করেছিলাম পার্ট 11 এবং 12 জন্য একদম প্রথম দিকে যে পার্ট 11 এবং পার্ট 12 এর মধ্যে আমি ফ্লুইড মেকানিক্সটা শেষ করব, কিন্তু কোভিড সিচুয়েশনে কিছুটা রিডিউসড সিলেবাস থাকার জন্য পার্ট 10 এটাই ফ্লুইড মেকানিক্সের লাস্ট পার্ট। তো এরপরে আমরা সলিড এবং অপারেশন রিসার্চ এই পেপারগুলোতে চলে যাব। তো চলো আজকে পার্ট 10 এর টপিকগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আলোচনা করব সিম্পল হারমোনিক প্রোগ্রেসিভ ওয়েভ, সেখান থেকে সারফেস এলিভেশন। 2 নম্বরে আছে রিলেশন বিটুইন ওয়েভ ভেলোসিটি অ্যান্ড ওয়েভ লেংথ। 3 আছে স্টেশনারি ওয়েভ। 4 আছে এনার্জি অফ ওয়েভস, এবং 5 নম্বরে যেটা তোমাদের সিলেবাসে স্পষ্টভাবে উল্লেখ করা আছে সেটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি। তো এই 5টা টপিকের উপর আজকের ক্লাসটা আলোচনা করব। তো ফ্লুইড মেকানিক্সের তোমাদের যেসব কোশ্চেন পরীক্ষাতে আসবে তার জন্য আমি অবশ্যই কিছু কোশ্চেনের সলিউশন ভিডিও করে অথবা আমাদের যে এমনি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি সেন্ড করতে পারি। ওকে, তাহলে চলো আজকে এক এক করে টপিকগুলো আলোচনা করা যাক। পার্ট 9 এর ভিডিওতে যে অবধি আলোচনা করেছিলাম একটা রিলেশন পেয়েছিলাম আমরা, যে সি স্কোয়ার সমান g/m tan হাইপারবোলিক mh, এটা পেয়েছিলাম আমরা। এটা আমি ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম, সেখান থেকে সি এর ভ্যালু বা এম এর ভ্যালু যাই বলে না কেন আমরা ক্যালকুলেট করতে পেরেছিলাম। তো এবার আমি সারফেস এলিভেশন এটা বের করব। ওকে, তাহলে আমরা জানি যে জি ইটা সমান কত, ডেল ফাই বাই ডেল টি। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। আবার ফাইটা এখানে ফাংশন অফ এক্স, এইচ এবং টি এর। তাহলে জি ইটা সমান কি লিখতে পারি, ডেল ফাই হুইচ ইজ এ ফাংশন অফ এক্স, এইচ টি বাই টি টি। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ডাব্লু জেড প্লাস আইচ কমা টি। তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, যে রিলেশনটা লিখবো। আচ্ছা, এখানে একবার বলে দিই তোমাদের যদি প্রবলেম হয়, যে জি ইটা সমান ডেল ফাই বাই ডেল টি হুইচ ইজ এ ফাংশন অফ এক্স, এইচ টি। ফাইটা এটা আমরা পেয়েছিলাম প্রেসার বাউন্ডারি কন্ডিশন বা পিবিসি থেকে। তো এখান থেকে আমি যে এক্সপ্রেশনটা লিখেছি, তো আশা করি বুঝতে পেরেছো। যদি ভুলে গিয়ে থাকো তো পার্টটা একবার দেখে নেবে, আগের পার্টটা। তার জন্য আমি এটা আবার দেখিয়ে দিলাম। আর আমরা কমপ্লেক্স পোটেনশিয়ালটা কি লিখেছিলাম, ডাব্লু জেড টি সমান এ কস এম জেড মাইনাস এন টি, এটা লিখেছিলাম, তাই তো? তাহলে এখানে আমরা এই জায়গাটাতে জেড এর জায়গায় লিখলাম জেড প্লাস আইচ, ঠিক আছে? এই জায়গাটা পুট করলাম এখানে। তাহলে কত হবে, এ কস কি ছিল এখানে, এ কস এম জেড মাইনাস এন টি ছিল। তাহলে এখানে পুট করো এম জেড মাইনাস এন টি। যে এখানে এই জায়গায় কি আছে, জেড প্লাস আইচ আছে, তাই তো? এখানে এক্স প্লাস আইচ হবে, ঠিক আছে? এখানে জেডটা এক্স হবে, এটা ছাপানোতে ভুল আছে, এটা এক্স হবে। তাহলে ডাব্লু এক্স প্লাস আইচ কমাটি, অর্থাৎ যেটার জায়গায় আমরা এক্স প্লাস আইচ বসিয়েছি। সূত্র কি ছিল, ডাব্লু জেড টি সমান এম জেড এ কস এম জেড মাইনাস এন টি। তো যেটার জায়গায় আমরা বসিয়েছি এক্স প্লাস আইচ মাইনাস এন টি। আশা করি বুঝতে পেরেছো। তো এখান থেকে এই কস এম এক্স মাইনাস এন টি প্লাস আই এম এইচ এটা করলাম। ওকে, এবার কস এম এ প্লাস বি ফর্মুলা করছি। এটুকুকে এম এক্স মাইনাস এন টি কে ধরেছি এ, আর এটাকে ধরেছি বি। তাহলে কি হবে, এ মাইনাস এ প্লাস বি কস এ কস বি। এখানে আবার একটা ফর্মুলা আছে, আগের দিন বলেছিলাম আমি, যে
cos a plus b cos a অর্থাৎ cos mx minus nt, cos a cos b, cos b অর্থাৎ cos imh। এটা আমি লিখে দেখাচ্ছি আবার। এখানে দেখো যেটা বললাম cos mx minus nt প্লাস imh যেটা আছে, এটুকুকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। অলরেডি আমি আলোচনা করেছি, যদিও তো একবার শর্টে দেখাচ্ছি আমি। cos a plus b, cos a, cos b, cos b, cos a plus b, cos a cos b minus sin a sin b, minus sin a minus sin a sin b, তাই তো? sin b মানে imh। তো এখানে cos of imh মানে cos hyperbolic mh হয়ে যায়, আমি বলেছিলাম আগের দিন, অর্থাৎ এটা বলেছি অলরেডি। এগুলো তো অনেকে ভুলে যাচ্ছ, আশা করি প্র্যাকটিস থাকছে না। cos ব্র্যাকেটে imh থাকে, সেটা হাইপারবোলিক হয়ে যায়, cos hyperbolic mh মাইনাস sin mx minus nt। আর সাইন দিলে কত হবে? এই সাইনের আগে আই থাকলে, ভেতরে আই থাকলে বাইরে একটা আই চলে আসে এখানে, অর্থাৎ আই সাইন হাইপারবোলিক এম এই যেটা হবে। ওকে ওকে, তাহলে এটা এখানে পুট করেছে, অর্থাৎ a cos a প্লাস বি ফর্মুলা এখানে বসিয়েছে। তারপরে আমরা কি করেছি? রিয়াল ডাব্লিউটা সিলেক্ট করেছি এখান থেকে, অর্থাৎ রিয়াল পোর্শনটা সিলেক্ট করেছি। তাহলে ইমাজিনারি পার্টটা আউট হবে। রিয়াল পার্টটা সিলেক্ট করলে কত হবে? a cos mx minus nt ইনটু cos হাইপারবোলিক mh। এটা তো আই যুক্ত টার্ম, তো এটা কি? এটা নিই আমরা রিয়াল ডাব্লিউটা সিলেক্ট করেছি। ওকে, এবার কি করলাম? এবার এটাকে টি এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করেছি। তাহলে এগুলো কত হবে? সাইন cos এর জন্য মাইনাস সাইন আর মাইনাস সাইন এর জন্য মাইনাস সাইন হবে। ওকে, এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে? মাইনাসটা দেয়নি এখানে, একটা মাইনাস হবে, যেহেতু আমরা টি এর সাপেক্ষে করছি, মানে এটাকে পার্শিয়াল টি এর সাপেক্ষে করছি, তাহলে এটা মাইনাস এন হবে, দিয়ে নেবে এটা, ঠিক আছে? তো এটা মানে আমরা বলেছিলাম আগে যে ডেল ডাব্লিউ ডেল টি সমান ডেল ফে বাই ডেল টি, আগে ক্লাসে বলেছিলাম, পার্ট 9 এর ভিডিওতে বলেছিলাম। তাহলে এখান থেকে এটা সমান লিখতে পারি, অর্থাৎ ডেল ডাব্লিউ বাই ডেল টি সমান ডেল ফাই ডেল টি, ফাইটা আবার ফাংশন অফ এক্স এইচ টি। তাহলে আমার কত হবে? এখানে হবে এন সাইন এম এক্স মাইনাস এন টি, একটা মাইনাস হবে কজ হাইপারবোলিক এম এইচ। এখানে মাইনাসটা কি জন্য দেনি বা ছাপানো তো ভুল আছে, আই থিঙ্ক এটা মাইনাস থাকবে এখানে। তাহলে দেখো, আচ্ছা ক্যালকুলেশনে দেখা যাক আগে। তো আমরা এই রিলেশনটা জানি, জি ইটা সমান ডেল ফাই বাই ডেল টি, জিটা সমান এটা। তো এখান থেকে আমরা লিখলাম এ এন সাইন এম এক্স মাইনাস এন টি ইন্টু কস হাইপারবোলিক এম এইচ। ওকে, তাহলে এখানে তুমি এটা বের করতে পারো, কত হবে? এ এন, এইটা বের করলে কত হবে? এ এন, এটাকে নিয়ে আসলাম কস হাইপারবোলিক এম এইচ বাই জি ইন্টু সাইন এম এক্স মাইনাস এন টি। ওকে, মাইনাসটা আমি দেখছি কি হয়। তাহলে এখানে দেখো, আমরা এইটা সমান কি করলাম? এইটুকু সমান ধরে নিলাম এ, তুমি এখানে একটা মাইনাস হবে, তুমি অসুবিধা হবে না সেক্ষেত্রে, একটা মাইনাস দিয়ে নেবে এখানে, তো ভুল আছে এটা। তো মাইনাস যদি এটুকু ধরে নাও, আমি দেখো এখানে যদি মাইনাস একটা সাইন সামনে বসে প্রবলেম নেই, কারণ মাইনাস এ এন কস হাইপারবোলিক এম এইচ, এটাকে এ ধরতে পারি, এ বাই জি, মানে এটা বাই জি, এই টোটালটা সমান একটা মাইনাস হবে সামনে, টোটালটা সমান এ ধরতে পারি। আর এটা যা আছে রইলো সাইন এম এক্স মাইনাস এন টি, উভয়দিকে স্কোয়ার করে দাও। তাহলে আচ্ছা, এখানে দেখো আরেকটা রিলেশন আমরা পেতে পারি, সেটা হচ্ছে এন স্কোয়ার সমান জি এম, এন স্কোয়ার সমান জি এম বাই এম জি ট্যান হাইপারবোলিক এম এইচ। এইচ এখান থেকে পেয়েছিলাম আমরা, এই যে আগের দিন ক্যালকুলেশন দেখেছিলাম। এগুলো কিন্তু টার্মগুলো তো মনে রাখতে হবে তোমাদের, তাহলে ইজি লাগবে, নাহলে মনে হবে কোটাতে কি লিখছি। তো এগুলো নোট করতে হবে, শুধু তো এমসিকিউর জন্য পড়লে বুঝবো না, তো কিছু নোট করতে হবে অবশ্যই। হ্যাঁ, তো এন স্কোয়ার সমান এম জি ট্যান হাইপারবোলিক এম এইচ, এটা পেয়েছিলাম আগের দিন, আমি ডিটেলসে আর যাচ্ছি না, দেখে নেবে। ওকে, তাহলে এই রিলেশনটা আমরা জানি, এন স্কোয়ার সমান জি এম বাই এম জি ট্যান হাইপারবোলিক এম এইচ। তো এবার কি করব? এবার দেখো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কজ হাইপারবোলিক এম এইচ সমান জি এম বাই এন স্কোয়ার সাইন হাইপারবোলিক এম এইচ, অর্থাৎ এটা আমরা ইকুয়াল করবো। যে দেখে নাও এখানে কি করব, দেখো এখানে যেটা করবো সেটা কিছু না, তুমি ট্যান কে সাইন বাই কস করো, মানে ট্যান হাইপারবোলিক কে সাইন বাই কস করো। আমি দেখাচ্ছি যদি বুঝতে তোমাদের প্রবলেম থাকে। আমি পেন্সিল দিয়ে লিখছি এখানে, যেহেতু একটা
বই তো পেন্সিল দিয়ে লেখাই বেটার। কিছুই করলে আমরা সাইন বাই কস করি, সাইন হাইপারবোলিক বা কস হাইপারবোলিক। এবার এখানে কাজ করতে পারো, কস হাইপারবোলিক এমএইচটা এখানে নিয়ে গেলাম, তাহলে এখানে ডান দিকে হবে জিএম বাই এন স্কয়ার সাইন হাইপারবোলিক এমএইচ, তাই তো? দেখে নাও, এই যে এখানে যেটা করেছি কস হাইপারবোলিক এমএইচ সমান জিএম বাই এন স্কয়ার সাইন হাইপারবোলিক এমএইচ। তো তুমি এখান থেকে এক কাজ করতে পারো, আমরা এ সমান যেটা পেয়েছিলাম, এ সমান কি পেয়েছিলাম, এ এন কস হাইপারবোলিক এমএইচ বাই জি। তাহলে এখানে তুমি এ সমান কত হবে, এ সমান কস হাইপারবোলিক এমএইচ এর মানটা পেয়েছো, এটা পুট করে দাও, তাহলে এ এন বাই জি রইলো, আর কস হাইপারবোলিক এমএইচ এটুকু বসিয়ে দাও, এটুকু মান কত হবে, জিএম বাই এন স্কয়ার যেটা পেয়েছি সাইন হাইপারবোলিক এমএইচ। ওকে, আশা করি ক্লিয়ার। এবারে দেখো এখানে, তাহলে যেটা করলাম সেখান থেকে লিখলাম, এখানে জি জি ক্যান্সেল আউট, তাহলে পড়ে রয়েছে একটা এন এন কাটা, তাহলে এ এম বাই এন সাইন হাইপারবোলিক এমএইচ, আর এখানে কি লিখতে পারি, এন বাই এম সাইন হাইপারবোলিক এমএইচ। ওকে, বাট এন বাই এম সমান জানি সি, আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম, তো এখানে পুট করে দাও, তাহলে এ বাই সি সাইন হাইপারবোলিক এমএইচ। এখান থেকে আমরা কি পেলাম, তাহলে এ সমান, এখানে ছোট হাতের আছে, তাহলে এই ক্যাপিটাল এ সমান কত হবে, এসি বাই সাইন হাইপারবোলিক এমএইচ। ওকে, তাহলে ডাব্লু সমান যেটা ছিল কমপ্লেক্স পোটেনশিয়াল, সেটা কি ছিল, এ কস এম জেড মাইনাস এন টি। তো এর মানটা পেয়ে গেলে কত, এসি আপন সাইন হাইপারবোলিক এমএইচ ইন্টু কস এম জেড মাইনাস এন টি। তাহলে সারফেস এলিভেশন ইটা ইজ গিভেন বাই কত হবে, এ সাইন এম এক্স মাইনাস এন টি। তাহলে এখানে তুমি সেই সোর্সে কিন্তু আমরা ডাব্লু যেটা আছে সেটা কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ কমপ্লেক্স পোটেনশিয়ালটা। এই রিলেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটার উপর বেস করে কিন্তু আমরা অঙ্কটা করলাম, সারফেস এলিভেশনটা। তো আশা করি ক্লিয়ার। যদি কোথাও বুঝতে প্রবলেম থাকে এটা নিয়ে জানাবে। এরপরের একটা ইম্পর্টেন্ট রিলেশন নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি তার সঙ্গে ওয়েভ লেংথের যেটা সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করবো। ওকে, খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু এক্সামে আসে, ওয়েভ ভেলোসিটির সঙ্গে ওয়েভ লেংথের সম্পর্ক। এখানেও কিন্তু আমার বিভিন্ন এক্সপ্রেশন মনে রাখতে হবে। তো আমরা জানি, পেয়েছি একটু আগে, যে সি স্কোয়ার সমান জি বাই এম ট্যান হাইপারবোলিক এমএইচ, উভয় দিকে লগ নিয়ে নাও, লগ সি স্কোয়ার সমান লগ জি মাইনাস লগ এম প্লাস লগ ট্যান হাইপারবোলিক এমএইচ লগারিদমের প্রপার্টি অনুযায়ী। তো উভয় দিকে এম এর সাপেক্ষে পার্শিয়াল করো, অর্থাৎ ডেল ডেল এম লগ সি স্কোয়ার সমান এটার জন্য 0, আচ্ছা লগ এম এর জন্য -1 বাই এম, এটাকে ডেরিভেটিভ করেছি পার্শিয়াল এম এর সাপেক্ষে। এখানে তাহলে -1 বাই এম, তুমি এখানে সাইন কসে ভেঙে দাও, সবগুলো সাইন কসে ভাঙলাম, সেখান থেকে পেলাম -1 বাই এম। এখানে যেটা করেছে এটা হচ্ছে কস, আচ্ছা 2 নিয়ে গুণ করেছে, এখানে 2 দিয়ে গুণ করেছি, এখানে একটা কস কস ক্যান্সেল, তাহলে 2 এখানে 2 দিয়েছি, এখানে 2 দিয়েছি, 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন হাইপারবোলিক এমএইচ ইন্টু কস হাইপারবোলিক এমএইচ সাইন হাইপারবোলিক 2 এমএইচ সাইন 2 থিটা যেমন ফর্মুলা হয়, হাইপারবোলিক ক্ষেত্রেও সেম রিলেশন হয়। এগুলো আশা করি তোমরা জানো, বা যদি তোমাদের কারো প্রবলেম থাকে কমেন্ট করবে, আমি তাহলে তোমাদের গ্রুপে দিয়ে দেবো। এগুলো তোমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসে পড়েছো, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, আর হাইপারবোলিক ক্ষেত্রে আলাদা, কস হাইপারবোলিক স্কোয়ার এক্স মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার এক্স সমান 1। তো বিভিন্ন আলাদা রিলেশন আছে সেগুলো, তাই তো? তো এইগুলো কিন্তু হাইপারবোলিক ক্ষেত্রে জিনিসটা আলাদা হয়। ওকে, আবার আমরা জানি যে সাইন হাইপারবোলিক 2mh বাই এইচ, অর্থাৎ এটা তো উল্টো আছে, তো এটা সমান কত জানি আমরা, আমি বলছি এটা যদি আমরা এক্সপেনশন করি, দেখাচ্ছি আমি কি আছে, টুকে নিচ্ছি। ওকে, সাইন হাইপারবোলিক 2mh ডিভাইড বাই কত আছে, 2h আছে। আচ্ছা ওকে, নিচে 2h আছে। তো এটা যদি আমরা এক্সপেনশন বা বিস্তৃতি করি কত হবে, ওকে দেখা যাক। এখানে কিন্তু এইচটা কিন্তু গুণ না, এটা অনেকে ভুল করে, এইচটা হাইপারবোলিকের এইচ, এটা এইচ কিন্তু সাইন হাইপারবোলিক ব্র্যাকেটে 2mh, এটা কিন্তু এইচ এর সঙ্গে গুণ করলে হবে না। আচ্ছা, তাহলে এটা যদি আমরা এক্সপেনশন করি, তাহলে নিচে একটা
1/2h আছে, থাকুক। সাইন এক্স যেমন বিস্তৃত হয় তো সেম বিস্তৃত হবে। সূত্র কি ছিল? এক্স মানে এখানে 2mh, x প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x5 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট চলছে। ওকে, তো এবার তুমি গুণ করে দাও এইচ দিয়ে, তাহলে কত হচ্ছে? m প্লাস 2mh হোল কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2h আছে নিচে, ডট ডট চলছে। ওকে, আশা করি এক্সপেনশনটা ক্লিয়ার। তাহলে এখানে একটা কথা বলি, এখানে যতটা আমি লিখি না কেন, এটা একবারে দেখেছি আমি, আশা করি খাতায় যেটা করলাম আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে যতটা আমি লিখি না কেন নিশ্চয়ই এম এর থেকে বড় হবে সবগুলো, তাই তো? তাহলে এখানে কি দেখালাম, এইটা অর্থাৎ 2h বাই সাইন হাইপারবোলিক 2mh, এইটা লেস দেন 1/m। এই টোটাল যদি গ্রেটার দেন হয়, উল্টো তো ওটা অনন্য কাছে লেস দেন 1/m হবে। তার মানে কি পেলাম? অর্থাৎ ডেল ডেল এম বাই লগ সি স্কোয়ার, এটা কিন্তু চলছে, এটাই করে আমরা এটা পেলাম। তাহলে এটা কি বলতে পারি? এই টার্মটা এটার সমানে তো এটা ইকুয়াল ছিল, তাহলে এই টার্মটা সমান, অর্থাৎ আমরা বলতে পারি ডেল ডেল এম লগ সি স্কোয়ার হুইচ ইজ লেস দেন 0। এটা তো লেস দেন 1/m, তাই তো? তাহলে কি এটা লেস দেন 0? তাহলে কি পেলাম? সি ইনক্রিজেস উইথ ডিক্রিজিং এম, অর্থাৎ এম কমলে সিটা কি বাড়ছে, অর ইনক্রিজিং ল্যামডা, অথবা বলতে পারি যদি ল্যামডা মান বৃদ্ধি পায়। কারণ আমরা যে ল্যামডা সমান কত জানি? 2π/m, আগে ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি সি ইনক্রিজেস উইথ ডিক্রিজিং এম অর উইথ ইনক্রিজিং ল্যামডা, অথবা ল্যামডা বাড়লে সি বাড়ছে, সি বাড়ছে যখন এমটা কমছে, তাই তো হচ্ছে এখানে লেস দেন 0 হচ্ছে। ওকে, তাহলে এটা কিন্তু ডেল ডেল এম অফ লগ সি স্কোয়ার এক্সপ্রেশনটা কিন্তু লেস দেন 0। ওকে, কারণ আমরা এখানে পেয়েছি কি এটা লেস দেন 1/m, তার মানে কি বলতে পারি এটা লেস দেন 0, শূন্য থেকে ছোট। কারণ কিন্তু এখানে আমরা বলছি -1/m আছে, নেগেটিভ আছে, আর এইটুকু কি এটা লেস দেন, এটা কি পেলাম? এটাও লেস দেন 1/m, তার মানে আলটিমেটলি কি হচ্ছে? লেস দেন 0 হচ্ছে কিন্তু, কারণ এখানে তো আগের থেকে নেগেটিভ ছিল একটা, এখানে নেগেটিভ, এটা 1/m থেকে ছোট, তাহলে আলটিমেটলি কি নেগেটিভ হলো, লেস দেন 0 হলো। ওকে, আশা করি ক্লিয়ার। ওকে, এবার যেটা করবো সেটা হচ্ছে রিলেশনটা তৈরি করবো, অর্থাৎ যেটা বলছিলাম ওয়েভ ভেলোসিটি এবং ওয়েভ লেন্থের সম্পর্কটা। তো লার্জ ওয়েভ লেন্থ দেখো, এখানে আমরা কি জানি যে সি স্কোয়ার সমান g/m tan হাইপারবোলিক এমএইচ, এটা জানি। আর কি জানি? m সমান 2π/λ। ওকে, হোয়েন ওয়েভ লেন্থ ল্যামডা ইজ লার্জ, m ইজ স্মল, এটা যদি খুবই বড় হয় এটা কি হবে? ছোট হবে। তাহলে tan হাইপারবোলিক এমএইচ অ্যাপ্রক্সিমেট টু এমএইচ, এটা আমরা জানি যেহেতু tan x = x ফর স্মল x, ক্ষুদ্রতম x এর জন্য tan x টা কি x হাইপারবোলিক এর তো সেম প্রপার্টি, নো প্রবলেম। তাহলে এখানে কি হচ্ছে? সি স্কোয়ার অ্যাপ্রক্সিমেট টু g/m, দিস ইজ এমএইচ। এখান থেকে কি পাচ্ছি আমরা? mm কাটা সি সমান √g, এখন সমান সমান দিতেই পারো, সি সমান √gh। সি উইল নট এক্সিট দ্য ভ্যালু √gh, এখানে তুমি অ্যাপ্রক্সিমেট রাখতেই পারো, ইকুয়াল দিলে প্রবলেম নেই। অ্যান্ড এভরি ভ্যালু অফ সি লেস দেন সাম ওয়েভলেংথ, অ্যান্ড প্রত্যেকটা ভ্যালু কি হচ্ছে? এভরি ভ্যালু অফ সি, সি এর প্রত্যেকটা মান লেস দেন, আচ্ছা লেস দেন √gh উইল করসপন্ডস টু সাম ওয়েভলেংথ। এখানে কি বলেছে? এখানে বলেছে যে সি উইল নট এক্সিট দ্য ভ্যালু √gh, সি ভ্যালুটা এক্সিট করবে না। অ্যান্ড এভরি ভ্যালু অফ সি, এবং সি এর প্রত্যেকটা মান লেস দেন √gh, কারণ এখানে তো অ্যাপ্রক্সিমেট হচ্ছে, এখানে ইকুয়াল দেওয়াটা যুক্তিসঙ্গত না, যদিও সি যেহেতু সি ইকুয়াল মানে কি? ইকুয়াল মানে প্রপার, এখানে যা কোয়ান্টিটি আছে বা দিকে ডান দিকে কোয়ান্টিটি সেম থাকবে, কিন্তু এখানে কি বলছে? এখানে তো ঠিকঠাক এক্স্যাক্টলি আমরা ইকুয়াল দিতে পারছি না, তাই বলছে সি লেস দেন √gh, সি √gh এর থেকে ছোট এবং উইল করসপন্ড টু সাম ওয়েভলেংথ, কিছু ওয়েভলেংথের জন্য। তো এটাই কিন্তু রিলেশন, যে ওয়েভলেংথ আর ওয়েভ ভেলোসিটির সঙ্গে ওয়েভলেংথের এটা কিন্তু সম্পর্ক। এই পুরোটা কিন্তু লিখবে এখান থেকে কন্ডিশনটা এসছে। আশা করি ক্লিয়ার। যদি কোথাও প্রবলেম হয় কমেন্ট করে জানাবে। এটা দেখবে বিভিন্ন বই কিন্তু খুবই ক্যালকুলেশনটা জটিল, এখানে সহজই আছে, দু এক জায়গায় ছাপানোতে ভুল আছে, তো সেটা আমি কারেকশন করেই বলছি। ক্লাসটা ভালো করে ফলো করবে, তাহলে বুঝতে পারবে।
আর কাট করে দেখবেন না, তাহলে তো সমস্যা হবে। আর পিডিএফ আমি পরে দিয়ে দেবো। আশা করি ক্লিয়ার। যদি বুঝতে প্রবলেম থাকে এগুলোতে কমেন্ট করে জানাবে। ওকে, এখন আমি স্টেশনারি ওয়েভ এই লেসন নিয়ে আলোচনা করব। এটিও আগের লেসনের মতন অনেকটা একই রকম। তো এখানে স্টেশনারি কথাটা কি জন্য বলা হচ্ছে সেটা জানি আগে। বলছে টু সিম্পল হারমোনিক ওয়েভ টেন্স of equal amplitude traveling in opposite direction are given by the surface elevations eta 1 equals to a by 2 sin mx minus nt and eta 2 equals to a by 2 sin mx plus nt। কি বলেছে, দুটো সিম্পল হারমোনিক ওয়েভ যুক্ত ট্রেন আছে যেটার ইকুয়াল অ্যাম্পলিটিউডটা সমান এবং ট্রাভেলিং ইন অপোজিট ডিরেকশন, এবং সেটা অপোজিট ডিরেকশনে আছে। সেই ক্ষেত্রে সারফেস ইলেভেশন একটা ধরলাম ইটা 1 সমান a by 2 sin mx minus nt, আর একটা ধরলাম ইটা 2 সমান a by 2 sin mx plus nt। তাহলে এক্ষেত্রে যদি আমরা বলি রেজাল্টিং এলিভেশন কত হবে, বলছে দ্য রেজাল্ট অফ সারপোজিং দিস ইজ দ্য এলিভেশন, তাহলে ইটা সমান কত হবে, ইটা 1 প্লাস ইটা 2। ওকে, তো দুটো যদি যোগ করি আমরা a by 2 যদি কমন নিই এখানে, তাহলে sin a minus b sin a plus b সূত্র করেছি, sin c plus sin d করলে হবে। তো সেক্ষেত্রে হয়েছে a sin mx cos nt। তো এই যে টাইপটা পেলাম দুটোর কম্বিনেশনে, তো এটাকে বলবে দ্য মোশন অফ দিস টাইপ ইজ কল্ড এ স্টেশনারি অর স্ট্যান্ডিং ওয়েভ। তোমাদের বই যেটা লেখা আছে স্ট্যান্ডিং ওয়েভ কথাটা, তো এটাকে বলে স্টেশনারি অর স্ট্যান্ডিং ওয়েভ। ওকে, অনেকের মনে হতে পারে যে স্টেশনারি ওয়েভ তো আমাদের সিলেবাসে লেখা নেই, স্ট্যান্ডিং কথাটা আছে, তো দুটো কিন্তু একই। ওকে, বলছে নেক্সট তাহলে at a given value of x the surface of the water moves up and down। ওকে, at a given value of x এর যে প্রদত্ত মান আছে তার জন্য কি, তার জন্য বলেছে the water moves up, জল কি উপরে উঠছে এবং নিচে নামছে। ওয়েভ যেটা x এর কোনো পার্টিকুলার মানের জন্য কোনোটা ঢেউ উঠছে আবার কোনোটা নামছে। for a given value of t at a given value of x, তো টি একটা কি দেখলাম এক্স এর মানের জন্য কি জল উপরে উঠছে নিচে নামছে, মানে ওই একটা ওয়েভ ঢেউ খেলানো তরঙ্গের সৃষ্টি হচ্ছে। আর একটা টি এর মানের জন্য দ্য ফর্ম অফ দ্য সারফেস ইজ এ সাইন কার্ভ অফ অ্যাম্পলিটিউড এ কনস্ট্যান্ট। আর টি এর মানের জন্য কি হচ্ছে, সেটা সাইনের যে কার্ভ হয় আমরা জানি, দেখেছি যে সাইনের কার্ভটা হচ্ছে, এবং সেক্ষেত্রে অ্যাম্পলিটিউড হচ্ছে কত, এ কস এন টি, হুইচ দেয়ারফর ভ্যারিজ বিটুইন 0 and a, এবং যেটা কিনা এই 0 থেকে এর মধ্যে ভ্যারি করছে। সাইনের যে কার্ভটা হয়, এ ওয়েভ অফ দিস টাইপ ইজ নট প্রোপাগেটেড। দ্য পয়েন্টস ফর হুইচ mx equal to s pi, s এর মান 0 প্লাস মাইনাস 1 ইন্টিজার যেটা, আর অলওয়েজ অ্যাট রেস্ট ইন দ্য মিন সারফেস অ্যান্ড আর কল্ড নোটস। অর্থাৎ যেগুলো বলেছে এখানে যে কন্ডিশনটা, যে এখানে যে পয়েন্টস mx equal to s pi হচ্ছে, আমরা এই কন্ডিশনটা পেলাম এখানে সাইনের কার্ভের জন্য, যে সাইন mx equal to 0 হলে থিটা equal to n পাই হয়, এখানে s পাই ধরেছি আমরা, বোঝা গেল। তো এখানে কি বলছে, আর অলওয়েজ অ্যাট রেস্ট, যেহেতু ইটা 0 হলে রেস্টই থাকবে, ইন দ্য মিন সারফেস অ্যান্ড আর কল্ড নোটস, এটাকে বলে নোট বলা হয়। আর দ্য পয়েন্টস ফর হুইচ mx equal to 2s plus 1 into pi by 2, অর্থাৎ 2n plus 1 into pi by 2 যেটা হয়, আর দ্য পয়েন্টস অফ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ একটা cos থিটা 0 হলে যেটা হয় সেই কন্ডিশনটা করেছে, একটা sin থিটা 0 হলে যেটা হয় সেটা করেছে। আর দ্য পয়েন্টস অফ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফর এ গিভেন ভ্যালু অফ t অ্যান্ড আর কল্ড দ্য লুপস। একটাকে বলা হয় কি, sin থিটা 0 সেটাকে বলা হবে কি, সেটাকে বলা হবে নোটস। আর এই ক্ষেত্রে সেটাকে কি বলা হবে, এই ক্ষেত্রে বলা হবে সেটাকে লুপ। ওকে, একটা নোট একটা লুপ। when cos nt equal to plus minus 1, the surface is the form of the sine curve eta equal to plus minus a sin mx। এটা যেটা বললাম, একটা বিভিন্ন কেস এখানে কনসিডার হচ্ছে, সাইন থিটা কোনো সময় 0, কোনো সময় cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এই কেসের জন্য আমরা কনসিডার করছি। এবং এই ক্ষেত্রে বলছে ম্যাক্সিমাম ডিপার্চার ফ্রম দ্য মিন লেভেল থেকে, এটা কি ম্যাক্সিমাম, মানে তার সেক্ষেত্রে উঠছে যে ঢেউটা উঠছে বা তরঙ্গটা, সেটা ম্যাক্সিমাম হাইটে যাচ্ছে। আর when cos nt 0, the free surface coincides with the mean level, যখন cos nt 0 হচ্ছে সেক্ষেত্রে ফ্রি সারফেসটা কি হচ্ছে, মিন লেভেলের সঙ্গে সমাবর্তিত হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা যদি ছবি ড্র করি সেখানে ভালোভাবে বোঝা যাবে।
সাইনের কার্ভের কজের কার্ভ নিয়ে তুমি দেখতে পারো এখানে। তো এই ছবিটা তোমরা দেখতে পারো, একটা লুপ গঠিত হয়েছে আর একটা নোড গঠিত হয়েছে, আর যখন cos θ 0 হচ্ছে তখন এটা কি এর মধ্যে সমাপতিত হয়ে যাচ্ছে। ওকে, এটা খুব একটা আলোচ্য বিষয় না, বাট একবার দেখে নেবে যেহেতু স্টেডি ওয়েভ সম্বন্ধে তোমাদের আছে এখানে। ওকে, আচ্ছা, তারপরে কি বলেছে, when a progressive train of waves represented by eta1 impinges on a fixed vertical barrier and therefore reflected into eta2, the resulting disturbance when a steady state is reached। এক্ষেত্রে আমরা সেই মানে ট্রেনের বিভিন্ন গতি নিয়ে আমরা উদাহরণ দিয়েছি। এখানে বলছে when a progressive train of waves represented by eta1 impinges on a fixed vertical barrier and is therefore reflected eta2, যখন eta1 থেকে eta2 পাস করলো এখানে, তো এই ক্ষেত্রে যেটা দিচ্ছে রেজাল্টিং ডিস্টারবেন্স, সেখানে একটা ডিস্টার্বেন্স সৃষ্টি হচ্ছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো, আমরা যদি একটা আয়তাকার পাত্রে কোনো তরল রাখি, তারপরে যদি সেখানে আমরা অসিলেট করতে রাখি, সেখানে কিন্তু একটা লেভেল ওঠানামা করবে। তো সবসময় তো সেখানে এলিভেশনটা এক থাকছে না, কোনো সময় ঝাঁকিনির জন্য কি হচ্ছে, একবার লেভেলটা ধরো এই ছবিটা তাহলে এক সময় কি দেখবো, আমি যদি এটা কাজ করে নাড়িয়ে দিই, তাহলে একবার সবসময় যে এলিভেশন সেম লেভেল উঠবে তা তো না, একবার ওঠানামা করবে, তাই তো। একবার হয়তো এই ম্যাক্সিমাম পয়েন্ট এখানে গেল, কিছুক্ষণ পর আবার পরের রাউন্ডে যখন ঘুরে ঘুরে আসলো তখন হয়তো এখানে নামলো, সবসময় তো এলিভেশনটা সেম হচ্ছে না। এটা এখানে লিখেছে যে ওই যে রেক্ট্যাঙ্গেলের ভেসেলের ক্ষেত্রে যেটা কনসিডার করেছে, এটাই একবার ঠিকঠাক পোর্শনে উঠছে, আবার ঠিকঠাক নামার সময় সেখানে নামছে, কিন্তু সেকেন্ড রাউন্ডে সেই যে পর্যন্ত উঠেছিল সেখানে না উঠে একটু উপরে উঠতে পারে, নিচে উঠতে পারে, মানে আগের যে লেভেল থেকে সে বিচ্যুত হতে পারে, কিন্তু এটাই বলেছে এখানে। আচ্ছা, এবার আমরা কমপ্লেক্স পোটেনশিয়াল অফ স্টেশনারি ওয়েভ পড়ব, অর্থাৎ স্টেশনারি ওয়েভের কমপ্লেক্স পোটেনশিয়ালটা পড়ব। তো এটা আমরা জানি যে বলছে টু অবটেইন অসিলেটরি ওয়েভস অফ স্টেশনারি টাইপ উই ক্যান সাবস্টিটিউট ইন সিসোস্টিস ইকুয়েশন এ সুইটেবল হারমোনিক ফাংশন ফর ডাব্লিউ ইন দ্য ফর্ম। এক্ষেত্রে আমরা সিসোস্টিস যে ইকুয়েশনটা জানি, আমরা যে ইকুয়েশনটা পড়েছিলাম সিসোস্টিস ইকুয়েশনটা মনে রাখতে বলেছিলাম, 5.3 যেটা রয়েছে এটা। তো এখান থেকে কিন্তু আমাকে মনে রাখতে হবে যে ইকুয়েশনের ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি ফর্মে নেব, ফাংশনটাকে wz = a sin mz sin nt। এবার যেটা জায়গায় z প্লাস h, t পুট করলাম এবং তার সঙ্গে z মাইনাস h, t দুটো যোগ করব। তো সেখানে sin c প্লাস আগের ক্লাসে আমি বলেছিলাম, তারপর আমরা সূত্র করেছি, এখানে সূত্র করে পেয়েছি 2a sin mz cos mh sin nt, এটা পেলাম। তাহলে এখান থেকে যদি আমরা কনসিডার করি, অর্থাৎ আবার একইভাবে আমরা যদি w z প্লাস h, t মাইনাস, এখানে প্লাস ছিল আবার মাইনাস করলাম, সেক্ষেত্রে পাবো 2ia, ক্যালকুলেশনটা খাতায় করবে কিন্তু, সেখানে পাবো 2ia cos mz sin mh sin nt। এবার এই কন্ডিশন গুলো যদি আমরা সিসোস্টিস ইকুয়েশনে বসাই, এখান থেকে বসিয়ে দিলাম এগুলো, তো সেখানে ক্যালকুলেশনটা করবে, তারপর কিন্তু ডাবল ডেরিভেটিভ করতে হবে এখানে, মানে টি এর সাপেক্ষে দুবার ডেরিভেটিভ কিন্তু করতে হবে, আগে ক্লাসে পড়েছিলাম এটা। ওকে, তো সেখানে আমরা সেখানে ক্যালকুলেশন করে আমরা কি পাবো, n স্কয়ার সমান mg tan হাইপারবোলিক mh। এখানে কি পাবো তাহলে, n স্কয়ার সমান mg tan হাইপারবোলিক mh। এখানে কি বলছে, হুইচ ইজ দ্য সেম অ্যাজ ইন দ্য কেস অফ প্রোগ্রেসিভ ওয়েভ। এটা মনে করে দেখো, এটা কিন্তু প্রোগ্রেসিভ ওয়েভের সময় সেম ছিল, যে n স্কয়ার সমান mg tan হাইপারবোলিক mh, এটা সেম তাহলে আগেরটা মতো। তো দিস ইকুয়েশন connects the frequency with the wavelength and the surface elevation is given by, এটা জানো তোমরা, g টা সমান del phi by del t। সেখান থেকে আমরা কি করলাম, রিয়েল পার্ট অফ del w by del t আগের যেটা করেছিলাম, তো সেখান থেকে পেলাম an sin mx cos hyperbolic mh cos nt। তো এখান থেকে আমরা এটা বের করতে পারি, an by g sin mx cos nt into cos hyperbolic mh। ক্যালকুলেশন খাতায় করবে কিন্তু, বারবার বলছি দুটো লাইন বেশি হবে এখানে, অত লেখার এখানে কিছু দরকার নেই অতটা, যে এই লাইনগুলো লেখার দরকার নেই, যে এখানে কেসগুলো আগেরটা মতন সেম, লেখার দরকার নেই, কিন্তু এখানে তোমাকে বুঝিয়েছে বলে লিখেছে এখানে। তো এখানে এইটা সমান কত হবে, an by g cos hyperbolic mh sin mx cos nt। তো এইটুকু সমান আমরা ধরে নিলাম, অর্থাৎ
এখান থেকে পাচ্ছি সাইন এম এক্স কজ ইন্টি, অর্থাৎ এই টোটালটা সমান, অর্থাৎ এ এন বাই জি কজ হাইপারবোলিক এম এ, যে টোটাল সমান এই ধরলাম। ওকে, এইটা সমান পেলাম এটা। তাহলে এখান থেকে এই পেলাম এ এন বাই জি কজ হাইপারবোলিক এম এইচ, এন স্কোয়ার করো, এন স্কোয়ার করলে কত হবে জি এম ট্যান হাইপারবোলিক এম এইচ, এটা সমান জানি। এখান থেকে কজ করো, তাহলে সাইন বাই কজ করলে হবে এটা। আগেরটা যেটা আগের ক্যালকুলেশনে যেটা করলাম আশা করি বুঝতে পারবে সেম। সেখানে কজ হাইপারবোলিক ইমেজ কত হবে জি এম বাই এন স্কোয়ার সাইন হাইপারবোলিক ইমেজ। এবার কজ হাইপারবোলিক ইমেজের মানটা পুট করে দাও এখানে, তাহলে এ এন বাই জি কজ হাইপারবোলিক ইমেজ মানে জি এম বাই এন স্কোয়ার সাইন হাইপারবোলিক ইমেজ। তো এখান থেকে পাচ্ছি এ বাই সি সাইন হাইপারবোলিক ইমেজ। এখানে কাটো, আমরা কি জানি সি দিয়ে যে রিলেশন পেয়েছিলাম, কারণ আমরা জানি সি সমান এন বাই এম, অলরেডি ডিসকাস করেছি। তাহলে এখান থেকে কি পাচ্ছি এই ক্যাপিটাল এ পেয়ে গেলাম। The complex potential W for stationary waves is কত হবে W equal to AC by sin parabolic mh into sin mz sin nt। ওকে, যেখানে ইটাটা কি সারফেস এলিভেশন, a sin mx cos nt। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, অলরেডি ডিসকাস করেছি W সমান 5 প্লাস i ইন্টু সাই হয়। তো এখান থেকে আমরা লিখতে পারি W সমান AC sin parabolic mh sin nt sin mx plus i by, তাই তো লিখতে পারি। এখানে সব মানগুলো পুট করলাম, আর কিছুই করলাম না, সব ডেটাগুলো পুট করে দিয়েছি যেটা ছিল এখানে। এই যে এ সাইন এম জেড সাইন এন টি এটা ছিল তো, তাই তো। আর এখানে যেটা বসিয়েছি যেটার জায়গায় এক্স প্লাস আই বসিয়ে দিয়েছি। ওকে, আর এর মানটা পুট করে দিয়েছি এখানে। তাহলে এবার রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করো। এখানে ফর্মুলা করতে পারো সাইন এম এক্স প্লাস আই ওয়াই এর ক্ষেত্রে। তো এখানে কস আসবে একটা, আমি আগে বলেছি যে যেই সাইন কস হাইপারবোলিক আই দিয়ে থাকলে শুধু কস হয়, আর সাইন এর ক্ষেত্রে একটা সাইন হাইপারবোলিক হয়ে যায়, অলরেডি ডিসকাস করেছি। তাহলে এখান থেকে আমরা 5 পেলাম, ঠিক আছে। এসি মানে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করবে, 5 পাবো আর সাই পাবো। একটা ভেলোসিটি পোটেনশিয়াল একটা স্ট্রিম ফাংশন। তো খাতায় ক্যালকুলেশন করবে, করতে গিয়ে যদি কোনোটা প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা, এবার যেটা দেখবো সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কে স্টেশনারি ওয়েভটা কত হয়। তো সেই ক্ষেত্রে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখবো যে রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কে স্টেশনারি ওয়েভের ম্যাটারটা কেমন থাকছে। ওকে, চলো দেখা যাক। Since the motion under the loops in a stationary wave is vertical, এখানে কি যেটা মোশনটা আমি আগের বার বললাম, এবার হয়তো আইডিয়াটা আরো তোমাদের ক্লিয়ার হবে। এটা কি ভার্টিক্যাল মোশনে হচ্ছে, এখানে ওয়েভটা ভার্টিক্যালে আছে। The motion between any two given loops would be unaltered if fixed rigid vertical planes were inserted there। যদি রিজিড মানে কি, রিজিড মানে হচ্ছে দৃঢ়, যদি দুটো ওয়াল এমন থাকে যে তারা কি ওয়েভের দুটো বেঁকে বসবে না, অর্থাৎ এখানে ফিক্স থাকবে ওয়াল দুটো, এটাই বলেছে এখানে যে এখানে given loops would be unaltered if fixed rigid vertical planes were inserted there. We should then have the case of liquid oscillating in a tank of finite dimensions। তাহলে এই দুটো যদি ফিক্স থাকে তাহলে কি একবার এখানে এসে ধাক্কা লাগছে, আবার এখানে এসে ধাক্কা লাগবে, কারণ এটা তো ফিক্সড রয়েছে না। ওকে, উই কনসিডার এ রেক্টাঙ্গুলার ট্যাঙ্ক অফ লেংথ এল। আমরা এল ধরে একটা রেক্টাঙ্গুলার ট্যাঙ্ক এক্ষেত্রে কনসিডার করব। উই টেক দ্য অরিজিন অ্যাট দ্য বটম অ্যাট অ্যান এন্ড অ্যান্ড দ্য ওয়াই অ্যাক্সিস ভার্টিক্যালি আপওয়ার্ড, এবং এক্ষেত্রে আমরা কনসিডার করলাম ওয়াই অ্যাক্সিসটা ভার্টিক্যাল আপওয়ার্ড। সিন্স এক্স ইকুয়াল টু 0 হ্যাজ টু বি এ লুপ, এক্স ইকুয়াল টু 0 মানে কি একটা লুপ তৈরি হয়েছে সেখানে, তো সারফেস এলিভেশন মাস্ট বি of the form এটা equal to a cos mx into a cos nt, তাই তো। তাহলে এই ক্ষেত্রে কমপ্লেক্স পোটেনশিয়ালটা কত হবে, যেটা আগের বার আমরা কনসিডার করলাম এখানে সেম হবে, অর্থাৎ আগের পেজে যেটা আমরা কনসিডার করলাম ফাই আর সাই, এক্ষেত্রেও এটার সঙ্গে তুমি যদি কম্পেয়ার করো তাহলে বুঝতে পারবে ইজিলি। এখানে কিন্তু সেম করেছে, ভেলোসিটি পোটেনশিয়াল, কমপ্লেক্স পোটেনশিয়াল আর যেটা ফাংশনটা ফাই ফাংশনটা। ওকে, তারপরে কি বলেছে, সিন্স দেয়ার মাস্ট বি এ লুপ অ্যাট এক্স ইকুয়াল টু এল।
x ইকুয়াল টু এল এ একটা লুপ থাকবে, আবারও বলছি সেখানে, মানে লুপ মানে কি, এগুলো তৈরি হচ্ছে বাঁকা যে পথটা, সেটা লুপ তৈরি হচ্ছে। তো আমি ধরলাম x ইকুয়াল টু এল কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্স, এটা একটা লুপ তৈরি করছে। উই হ্যাভ এম এল ইকুয়াল টু এস পাই, এটা জানি, এটা 0 করলে, তাই তো? আচ্ছা, তাহলে পসিবল ওয়েভ লেংথ অফ অসিলেশন আর গিভেন বাই কত হবে, ল্যামডা সমান হয় কত, 2π/m, আর এখানে কি হবে 2l/s। এখান থেকে লিখতেই পাচ্ছি, তুমি এই কন্ডিশন থেকে লিখতেই পারো, এই কন্ডিশন থেকে। ওকে, তাহলে এখান থেকে কি কি হচ্ছে, একটা 2l, এল এর মান তুমি এস এর মান 1 বসাও, এস এর মান 2 বসাও, এস এর মান 3 বসাও। ওকে, এভাবে চলছে। তো কোথাও যদি বুঝতে প্রবলেম থেকে অবশ্যই কমেন্ট করবে। এটা একবার জাস্ট দেখে রাখবে, খুব একটা এখানে ইম্পর্টেন্ট না, তোমাদের যে কোশ্চেনগুলো আসবে সেটা আমি আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে কিছু কোশ্চেন তোমরা পড়তে পারো। প্রথমটা হচ্ছে হোয়াট আর স্টেশনারি ওয়েভস, ফাইন্ড দ্য কমপ্লেক্স পোটেনশিয়াল অফ স্টেশনারি ওয়েভস। এগুলো তো তোমাদের কোশ্চেন আসতে পারে, কিন্তু যেহেতু এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে, তো এগুলো কিন্তু দুটো পড়ে রাখতে পারো। আচ্ছা, এটা 3-4টা লাগবে না, 4টে পড়বে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই স্টেশনারি ওয়েভস, এখানে কোশ্চেন করে বিভিন্ন তোমার এমসিকিউ টাইপ কোশ্চেন থাকতে পারে সেখানে। বলছে ফাইন্ড দ্য পাথস অফ পার্টিকেলস আন্ডার ডেথ সাচ এ ওয়েভ উইথ স্পেশাল রেফারেন্স টু লুপস অ্যান্ড নোডস। এটা দরকার নেই, এটুকু জাস্ট পড়লেই হবে। আর লাস্টেরটা যেটা দিয়েছি এটা করতে হবে না, দরকার নেই, কারণ বড় কোশ্চেন থাকবে না। এবার চলে আসছি এনার্জি ওয়েভসে। তো এখানেও যেটুকু পড়ার দরকার সেটুকু বলবো আমি। তো এই ক্ষেত্রে এনার্জি অফ ওয়েভস বলতে একটা বলে রাখি, এখানে এক্ষেত্রে কিন্তু দুটো এনার্জির কথাই আসবে, একটা কাইনেটিক এনার্জি আর একটা পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, ওয়েভের ক্ষেত্রে কিন্তু সেম থাকবে। তো এখানে বলে রাখি যে ওয়েভের কাইনেটিক এনার্জিটা কেমন হবে, এটা মানে যে কোনো ওয়েভের কাইনেটিক এনার্জি বলতে আমি কি বুঝি। এখানে মনে রাখবে, যদি কোনো লিকুইড হয়, ঠিক আছে, সেখানে ওই তলে দুটো পার্টিকেল সমান লেংথের থেকে, সমান লেংথ কি বললাম, সমান লেংথ, এবং তারা কি আছে, একে অপরের সমান দূরত্বে আছে, সেই ক্ষেত্রে যে মোশনটা তৈরি করবে সেটা কিন্তু আমরা বলতে পারি যে একটা ওয়েভের কাইনেটিক এনার্জি। আমি পড়ছি, এটা দেখো, বলছে দ্য কাইনেটিক এনার্জি অফ ওয়েভ মিনস দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য লিকুইডস বিটুইন টু ভার্টিক্যাল পেন্স অ্যাট এ ডিস্টেন্স ইকুয়াল টু ওয়েভ লেংথ, যেটা ওয়েভ লেংথের সঙ্গে কি হবে, মানে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে, and perpendicular to the direction of wave propagation. ওকে, তো সেটা কি বলবো আমরা, কি সেটাকে বলবো যে ওয়েভের কাইনেটিক এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জিটা কি, দ্য পোটেনশিয়াল এনার্জি ইজ মেজার্ড বাই দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য মাস অফ দ্য লিকুইড ইন এ ওয়েভ লেংথ ডিউ টু ইটস এলিভেশন অ্যাবভ দ্য আনডিস্টার্ব লেভেল আন্ডার গ্র্যাভিটি। সেক্ষেত্রে কি, সেটা একই রকম, মানে কি স্থিতিশক্তি বলছে এখানে, সেটা হচ্ছে এই যে বলছে the liquid in a wavelength due to its elevation above the undisturbed level, মানে কি আনডিস্টার্ব লেভেল বলছে, মানে সেটা গ্র্যাভিটির দরুন কোনো সেখানে এই যে ফ্রি সারফেস যেটা, সেখানে কি ঢেউ খেলানো কোনো কিছু নেই, সেই লেভেলটাই স্থিতিশক্তি আছে, মানে জাস্ট সোজা কথা বলতে গেলে সেটা স্থির আছে লিকুইডটা। ঠিক আছে, মানে কোনো হ্যাজার্ড কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি, সেটা এরকম করে স্থির আছে, সেটাকে বলবো আমরা পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি। ওকে ওকে, কোথাও যদি বুঝতে প্রবলেম থাকে অবশ্যই জানাবে। তো আমি চলে আসছি কাইনেটিক এনার্জি অফ লিকুইডের কাইনেটিক এনার্জি সম্বন্ধে পড়বো। তো এরপর আমরা পোটেনশিয়াল এনার্জি যাবো, তার আগে কাইনেটিকটা বলে নিই। কাইনেটিক এনার্জি অফ লিকুইড
is given by t equals to half ইন্টিগ্রেশন রো কিউ স্কোয়ার ডিভি। এটা কিন্তু আমরা অলরেডি জানি হাফ এম বি স্কোয়ার, যেটা এখানে টার্মটা কি আছে, কাইনেটিক এনার্জি দিচ্ছে টি সমান হাফ অফ ইন্টিগ্রেশন ওভার রিজিয়ন ভি রো কিউ স্কোয়ার ডিভি। এখানে যে অংশের আমরা ফ্লুইড নিয়ে কনসিডার করছি সেই আয়তনটা ধরে হচ্ছে ভি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এবার আমরা জানি যখন মোশনটা ইরিটেশনাল তখন কিউ সমান কত হয় ইরিটেশনাল জন্য, মাইনাস ন্যাবলা ফাই হয়। তাহলে আমি যদি এটা প্লট করে দিই তাহলে কত হবে, কিউ সমান মাইনাস ন্যাবলা ফাই। এটা কখন হয়, ইরিটেশনালের ক্ষেত্রে হয়, তাহলে এখানে যদি প্লট করি তাহলে কত হচ্ছে, হাফ টি সমান হাফ অফ ভি কিউ মানে আবার ডেল ফাই মাইনাস ডেল ফাই। অ্যাকচুয়ালি এটা মডে রাখতে পারো, এটা মানে কি গ্যাড, আমরা ভেক্টর পড়েছি গ্যাড ফাই ইটস হোল স্কোয়ার, কিউ মানে তো এটা ডিভি। ওকে, তো এইখানে আসলে কোনো প্রবলেম নেই। এবার এখান থেকে আমরা গ্রিন থিওরেম অ্যাপ্লাই করব, চলো দেখানো। তো এখান থেকে যদি আমরা গ্রিন থিওরেম অ্যাপ্লাই করি তাহলে কত হবে, ডেল ফাই ডেল সাই ডিভি, এটা সমান কত লিখতে পারি, ভি ফাই ডেল স্কোয়ার মানে ন্যাবলা স্কোয়ার সাই ডিভি মাইনাস সারফেসে চলে আসবে ফাই ডেল সাই ডেল এন ডিএস। এটা তোমার গ্রিন থিওরেমের যে রুটটা, এখানে ডেল ন্যাবলা ফাই ইন্টু ন্যাবলা সাই আছে ওভার রিজিয়ন ভি, তাকে ইন্টিগ্রেট হচ্ছে ডিভির সাপেক্ষে। তাহলে কত হবে, এখানে একটা উঠে যায় মাইনাস ভি ফাই ন্যাবলা স্কোয়ার, একটা এখানে ফিক্স রইল, যেটা সূত্র তোমরা গ্রিন থিওরেমে দেখেছো। তাহলে এখানে কত হবে, ফাই ন্যাবলা স্কোয়ার ফাই ডিভি মাইনাস এখানে সাই যদি চলে আসে, মানে কি বলছি, এখানে ফাই থাকলো ন্যাবলা স্কোয়ার সাই ডিভি মাইনাস, এবার তোমার ভলিউম থেকে সারফেস মাইনাস এস ফাই ডেল সাই, এটা স্থির ডেল সাই বাই ডেল এন ডিএস, যেখানে এটা কি ইনওয়ার্ড টার্ন ইউনিট নর্মাল ভেক্টর। তাহলে এবার আমরা ফাই সমান সাই পুট করি। আসলে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে এই লাইনটা ডাইরেক্টলি লিখতে পারতাম, এখানে আমরা ক্যালকুলেশন করে দেখেছি আর কিছু না, কি করে হয়। তো ফাই সমান সাই বসালে কত হবে, তাহলে মাইনাস ফাই ন্যাবলা স্কোয়ার ফাই ডিভি মাইনাস ফাই ডেল ফাই বাই ডেল এন ডিএস। আর ইরোটেশনাল মোশনের ক্ষেত্রে ডেল স্কোয়ার ফাইটা 0 হয়, এখানে ডেল মানে ন্যাবলা বলছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে কত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভি সমান ওভার ইন্টিগ্রেশন ওভার রিজন ভি ন্যাবলা ফাই হোল স্কোয়ার ডিভি সমান, এটা তো 0 হয়ে গেল প্রথম পার্টটা, তাহলে পড়ে হলো মাইনাস ইন্টিগ্রেশন ওভার রিজন এস ফাই ডেল ডিএস। তাহলে আমরা গ্র্যাড ফাই সমান কত পেলাম, এই গ্র্যাড ফাই যেটা বের করেছিলাম এটা সমান এটা পেলাম, এটা মানে তো গ্র্যাড ফাই। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি মাইনাস ফাই ডেল ডিএস। তুমি কিন্তু এই লাইন থেকে এই লাইন একবারে লিখতে পারতে, এই লাইন থেকে এই লাইন একবারে লেখা যেতে, কিন্তু আলটিমেটলি এটা আমরা ভেক্টরের বই করেছি, দেখবে সেটা প্রমাণ করার জন্য এই বিভিন্ন স্টেপ গুলো করতাম আমরা। তো এই দুটো লাইন না লিখতেও পারো তোমরা, অসুবিধা নেই। আলটিমেটলি এখান থেকে এই লাইনটা ডাইরেক্ট লিখতে পারো, কোনো প্রবলেম নেই। এটা দেখবে ভেক্টরের বইতে করোলারিতে ছিল। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, এই জায়গাটাতে আমরা এটা লিখে দেবো, এটা পুট করে দেবো। তাহলে এখানে দেখো টি সমান কত হয়ে গেল, টি সমান যেটা ছিল যে মাইনাস হাফ ইন্টিগ্রেশন এস রো ফাই ডেল ডিএস। তাহলে এটা মানে কত হয়ে গেছে, এখানে মানে গ্র্যাড ফাই ছিল, গ্র্যাড ফাই মানে এটা, তাহলে এখানে এটা পুট করে দেবো গ্র্যাড ফাই এর জায়গায়, ব্যাস। তাহলে মাইনাস হাফ ইন্টিগ্রেশন রো ফাই ডেল ডিএস। এখান থেকে তুমি মাইনাস হাফ রোটা বাইরে আনো, রোটা বাইরে আনার ফলে কত পেলাম, ইন্টিগ্রেশন এস ফাই ডেল ডিএস। তো এটাই কিন্তু
হয়ে গেল কাইনেটিক এনার্জি। ওকে, সরি ক্লিয়ার? ওকে, এখানে এবার আমরা পড়বো সেটা হচ্ছে এনার্জি অফ প্রোগ্রেসিভ ওয়েভ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এমসিকিউ প্রবলেম কিন্তু এইগুলো আসতে পারে। 4টা অপশন দিয়ে দিলে কোনটা হবে এই ক্ষেত্রে, তো এটা কিন্তু আমাদের কিছুটা মনে রাখতে হবে, কারণ অলরেডি এইগুলো নিয়ে আলোচনা করেছি, কখন কমপ্লেক্স পোটেনশিয়াল হচ্ছে, হ্যাঁ, কখন আকারটা কি হচ্ছে, সে আকারটা কি হচ্ছে, সেগুলো তো মনে রাখতে হবে। ওকে, চলো দেখা যাক এটা। তো এক্ষেত্রে প্রোগ্রেসিভ ওয়েভে এনার্জিটা দেখবো। তো এই ক্ষেত্রে সারফেস এলিভেশন কত হবে? এসআইএন এমএক্স মাইনাস এনটি, অলরেডি ডিসকাস করেছি। আর যেখানে ডাব্লিউটা হবে কমপ্লেক্স পোটেনশিয়াল হবে এসি বাই সাইন হাইপারবোলিক এমএইচ কজ এমজি মাইনাস এমটি। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা প্লেনটাকে ওয়াই অ্যাক্সিসের মধ্যে দিয়ে নেব। সেক্ষেত্রে আমরা কাইনেটিক এনার্জি কি জানি? মাইনাস হাফ রো integration phi del phi del is ds. The integral being taken along the profile of a wavelength, where del by del is measured along the normal plane to the fluid. তো এখানে এত কিছু লেখার দরকার নেই, তোমরা এখান থেকে লিখবে। তাহলে আমরা যেটুকু রেঞ্জে ইন্টিগ্রেশন করবো সেটা একবার দেখে নেব। আমি বলছি এই লাইনগুলো কিন্তু এত কিছু লেখার দরকার নেই। এখানে যেমন ওটা দিয়েছে যে কোনটুকু আমরা লেংথের নিয়ে কনসিডার করবো সেটা লিখে দিলে হচ্ছে by the kinetic energy of the progressive wave we shall mean the kinetic energy of the liquid per unit thickness between two vertical planes placed at a distance equal to wavelength lambda. Their wavelength is lambda and perpendicular to the direction of propagation. Okay, তো এই ক্ষেত্রে আমি যদি ইন্টিগ্রেট করি কত হবে? 0 থেকে সেই ওয়েভলেংথ অবধি হবে, ল্যাম্ডা অবধি। এত কিছু লেখার কোনো দরকার নেই, জাস্ট সিম্পল লিখে দেবে। তা টি হলো কত? হাফ রো 0 টু ল্যাম্ডা পাই টেল ফাই বাই টেল ওয়াই, কিন্তু আমরা ওয়াই অ্যাক্সিস নিয়ে কনসিডার করছি। ওয়াই ইকুয়াল টু এইচ ডিএক্স, যেহেতু ডিএস সমান আমরা কি জানি? এই যে যেটা ডিএস সমান এটা, ডিএসটা ডিএস ইন্টু 1, তো এটা লিখতে পারি কি রুট ওভার 1 প্লাস এটা সমান তো জানো dy by dx হোল স্কয়ার ইনটু dx which is approximate to dx. ওকে, এবার দেখো এখানে now from the periodic character of the motion it is clear that phi has the same values at the corresponding points x equal to 0 and lambda. আচ্ছা, এখানে দেখো যেহেতু পিরিয়ডিক মানে কি পর্যায়ক্রমে সেটা পুনরাবৃত্ত হচ্ছে, তাহলে phi এর ভ্যালুটা, তাহলে এই ক্ষেত্রে দেখো যেটা বললাম যে এখানে ফাইটা সেম থাকবে, x ইকুয়াল টু 0 পয়েন্ট এবং x ইকুয়াল টু ল্যাম্ডা দুটো পয়েন্টই সেম থাকবে। আর একদম তলদেশে অর্থাৎ y ইকুয়াল টু 0 তে ডেল ফাই বাই ডেল এনটা 0 হবে, এবং এই ইন্টিগ্রালটা কি হয়েছে? দ্য ইন্টিগ্রাল ইজ টেকেন ওভার দ্য প্রোফাইল, মানে সম্পূর্ণ অংশে নেওয়া হয়েছে। ওকে, তাহলে দেখো তাহলে ফাই ডেল ওয়াই অ্যাকচুয়ালি এন, এখানে ফাই ডেল এন ওভার প্রোফাইল, এখান থেকে কি পাচ্ছি? মাইনাস এই যে এখানে মাইনাস ফাই ডেল ওয়াই, এটা মানে তো এটা সমান কত পয়েন্ট হচ্ছে? ওয়াই ইকুয়াল টু ইটা প্লাস এইচ, যেহেতু ডেল বাই ডেল এন যেটা বলছিলাম ইকুয়াল টু মাইনাস ডেল বাই ডেল ওয়াই অন দ্য ওয়েভ প্রোফাইল। তাহলে ইটা ইকুয়াল টু 0 তে ওয়াই কত হচ্ছে? এইচ, তাই তো? তাহলে এখান থেকে কত পাচ্ছি? এটা তুমি টেইলর এক্সপেনশন করে দিতে পারো এখান থেকে, ওটা ব্র্যাকেটে লেখেনি। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? মাইনাস ফাই ডেল ফাই বাই ডেল ওয়াই অ্যাট ওয়াই ইকুয়াল টু এইচ। তাহলে প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে কি জানি? ডাব্লিউ ইকুয়ালস টু ফাই প্লাস আই সাই, কত পেয়েছিলাম এখানে? এসি বাই সাইন হাইপারবোলিক এমএইচ কজ এমজি মাইনাস এনটি। তো যেটার মানে তুমি এক্স প্লাস আই পুট করো, তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস আই এম ওয়াই আলাদা করে দিয়েছি। তাহলে এখান থেকে পাচ্ছ ফর্মুলা অ্যাপ্লাই করেছি এখানে, ঠিক আছে? এসি বাই রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করে ফাইটা ইকুয়াল করেছি। ওকে, ক্যালকুলেশনটা করবে এখানে, এটা বাদ দেওয়ার কিন্তু নেই কিছু। ওকে, এখানে বাদ দেওয়ার কিছু নেই, করবে ক্যালকুলেশনটা নিজে করবে। ওকে, তারপরে কি হয়েছে? সি সমান আমরা জানি এন ইকুয়াল টু এমসি জানি, বা সি ইকুয়াল টু
এন বাই এম জানি, তো সেখানে পুট করলাম। এখান থেকে টেল ফি বাই টেল ওয়াই করলাম, ফাই দিয়ে গুণ করে দিলাম। আবার আমরা জানি এন স্কোয়ার সমান কত, এম জি টেন হাইপারবোলিক এম এইচ, তাই তো? এন স্কোয়ার সমান কত জানি, এম জি টেন হাইপারবোলিক এম এইচ। তো এখান থেকে আমরা কট হাইপারবোলিক এম এইচ এর মান বের করলাম, এম জি বাই এন স্কোয়ার। তো সবগুলো আমরা এখানে পুট করলাম। তো দেখতে পাচ্ছি এখানে ফাই টেল ফি বাই টেল ওয়াই টু ইকুয়াল টু এইচ, আমরা পাচ্ছি এ স্কোয়ার জি কস স্কোয়ার এম এক্স মাইনাস এন টি, এটা পাচ্ছি। ক্যালকুলেশনটা কিন্তু হাতে করবে, না হলে বুঝতে পারবে না। তারপর এখানে আমরা পেলাম টি সমান হাফ রো 0 টু ল্যামডা ফাই টেল ফাই টেল ওয়াই ওয়াই ইকুয়াল টু এইচ ডিএক্স। এখানে তুমি এই মানটা পুট করে দাও, ফাই টেল ফাই বাই টেল ওয়াই এর মান যেটা পেয়েছিলাম আমরা সেটা পুট করে দাও, এটা পুট করে দাও সেখানে। সে পুট করলে কত পাচ্ছি, এইটা। এবার তো এখানে বেসিক ক্যালকুলেশন করতেই পারো, আপনি দুই নিয়ে বেসিক ইন্টিগ্রেশন করেছি। ওকে, আপনি দুই নিয়েছি, তারপরে 2 cos থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, বেসিক ইন্টিগ্রেশন করেছি। তারপরে ল্যামডা সমান আমরা জানি ওয়েভলেংথ 2 পাই বাই এম, সেটা পুট করে দিয়েছি। অর্থাৎ এখানে পেয়েছি 1/4 রো স্কয়ার জি ল্যামডা। এটা কিন্তু মনে রাখবে, তোমাদের কিন্তু এমসিকিউ হলে কিন্তু এই ধরনের কোশ্চেন দিয়ে দেবে এখান থেকে, তখন তার অঙ্কটা করা যাবে না, তখন মনে রাখতে হবে কিন্তু, তাই তো? এটা তো প্রমাণটা অনেকটাই বড়, কিন্তু খাতায় লিখে রাখবেন, তাহলে কি আইডিয়াটা ক্লিয়ার থাকবে। আর বেশি লিখতে লিখতে কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, মনে থাকবে টার্মটা কি। আর তোমরা একটা কোশ্চেন দিয়েছিলাম আমাকে গ্রুপে, দেখলাম তো এখানে থেকে কিন্তু অনেক কোশ্চেনই কমন ছিল দেখলাম। তখন আমরা এই লেসনটা শুরু করিনি, তোমাদের তখন বলার মতন কিছু বলতে পারতাম না, কারণ লেসনটা হয়নি। কিন্তু অন্য যে লেসনগুলো ছিল, যে মানে যেগুলো করিয়েছি, সেখান থেকে কিন্তু অনেকটাই কোশ্চেন কমন ছিল। তো এটা পড়িয়ে দিলাম আজকে লাস্ট ক্লাস। এটা আশা করি প্রবলেম হবে না। খাতায় লিখবে, লিখতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবে। এবার আমরা পড়বো পোটেনশিয়াল এনার্জি অফ প্রোগ্রেসিভ ওয়েভ। ওকে, তাহলে যেটা বলছিলাম এটাও কিন্তু সেম ভাবেই করবো আমরা। দ্য পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট থিকনেস ইজ সিম্পলি ডিউ টু দ্য এলিভেটেড ওয়াটার ইন এ ওয়েভ লেন্থ অ্যান্ড দেয়ার ইজ দেয়ারফর মেজার্ড ফ্রম দ্য আনডিস্টার্ব লেভেল। এটা মানে হচ্ছে মেজার করা, পরিমাপ করা হচ্ছে আনডিস্টার্ব লেভেল থেকে। তাহলে এক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কত হবে, 0 থেকে ল্যামডা রো ইটা ডিএক্স ইন্টু 1g ইটা বাই 2। অর্থাৎ এক্ষেত্রে ক্যালকুলেট করছি আমরা, কারণ এখানে যেটা জানি আমরা পোটেনশিয়াল এনার্জি কত জানি, আমরা পোটেনশিয়াল এনার্জি সমান জানি এম জি এইচ। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, না বোঝার কিছু নেই, আমি বুঝিয়ে দিচ্ছি দেখো। ওকে, এক্ষেত্রে এমটা কত, মাস রো ইটা ডিএক্স, আর এখানে আমি মেজার করছি কোথায়, যে একটা আনডিস্টার্ব লেভেল, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে মাসটা হচ্ছে এমটা হচ্ছে রো জি ডিএক্স ইন্টু ওটা নিয়েছি 1, জিটা তো 0 হইলই, আর এইচটাকে নিয়েছি কত এখানে, অর্ধেক, এটা বাই 2। তাহলে দেখো এখানে for the elevation eta the mass of the liquid standing above a base dx in the xy plane is, তাহলে কত হবে, মাসটা নিয়েছি রো ইটা dx, রো তো ডেনসিটি ইটা এই হাইটটা ইনটু dx ইনটু 1। এক্ষেত্রে কি হচ্ছে, এটা মাস আর এটাটা এলিভেশন, the mass of the liquid standing above the base dx এর উপর xy তলে, সেটা কত নিয়েছে, তাহলে রো ইটা dx ইনটু 1। and its center of mass is at height h কত, এটা বাই 2, অর্ধেক আছে, তাই তো? তো সেন্টার অফ মাসটা কোথায় থাকবে, যে এলিভেশনটা আছে তার অর্ধেকে, এটুকু অর্ধেক হয়, এটা বাই 2 পজিশনে থাকবে। ওকে, এই যেখানে দিয়েছে যেটা বললাম, খাতা দেখালাম, পোটেনশিয়াল হচ্ছে mgh, তাহলে কত হবে, রো ইটা dx ইনটু 1, জি তো 0 হলো, আর এইচটা হচ্ছে অর্ধেক, এটা বাই 2। আর প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে সারফেস এলিভেশন কত হয়, এটা সমান sin mx মাইনাস nt। তো তুমি ইন্টিগ্রেট করে দাও এবার, হাফ রো জি 0 টু ল্যামডা, এটা মানে কত, এ স্কোয়ার সাইন স্কোয়ার এম এক্স মাইনাস এনটি ডিএক্স, এটা মানটা বসিয়ে দিলাম। এগুলো কিন্তু মনে রাখতে হবে এখানে। তাহলে এখানে আমরা এবার সিম্পল ইন্টিগ্রেশন নিজেই করতে পারবে, আশা করি কোনো প্রবলেম হবে না।
তো এটা ক্যালকুলেট করে পেয়েছি 1/4 রো জি স্কোয়ার ল্যামডা। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছ, কাইনেটিক এনার্জি যেটা ছিল 1/4 রো স্কোয়ার জি ল্যামডা, এখানেও তাই সেম এসছে। তাহলে প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে কি কাইনেটিক এনার্জি সমান পোটেনশিয়াল এনার্জি। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এখানে, এটা এমসিকিউ আসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে কি পাচ্ছি, কে ই সমান পিই। তো এখানে একটা নোটেশন দিতে পারি আমরা, আমি হাইলাইট করে দিচ্ছি আবার। ফর progressive wave, kinetic energy is equals to potential energy। তাহলে কি বলতে পারো, টোটাল এনার্জি কত হবে তাহলে 1/4 রো জি স্কোয়ার ল্যামডা প্লাস 1/4 রো জি স্কোয়ার ল্যামডা, অর্থাৎ কে প্লাস পি করেছি, এখান থেকে পাচ্ছি হাফ রো জি স্কোয়ার ল্যামডা। ওকে, এটা হচ্ছে টোটাল এনার্জি। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত আসতে পারি কি আমরা, দ্য টোটাল এনার্জি অফ প্রোগ্রেসিভ সাইন ওয়েভ হাফ রো জি স্কোয়ার ল্যামডা পার ওয়েভ লেন্থ অ্যান্ড হাফ অফ দ্য দিস ইজ কে অ্যান্ড হাফ অফ পি, অর্থাৎ সেই ক্ষেত্রে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির কি দুটোর যোগফল, মানে অর্ধেক অর্ধেক করে হয়েছে। ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু লিখে ফেলবে। যদি কোথাও বুঝতে বা কোনো টপিকে বুঝতে প্রবলেম থাকে, কোনো ক্যালকুলেশন যদি করতে প্রবলেম হয়, অবশ্যই জানাবে, কিন্তু কমেন্ট করবে বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদের গ্রুপ যেটা আছে সেখানেও জানাতে পারো। ওকে, এটা কিন্তু বাদ দেওয়ার নেই, যেগুলো বাদ দেওয়া আমি বলে দিচ্ছি অলরেডি, আর এগুলো শুধু মনে রাখলে কিন্তু চলবে না। এমসিকিউর জন্য ঠিক আছে, প্রবলেম না, কিন্তু ডাইরেক্ট কিন্তু বলে দিলে এগুলো বুঝবে না, কোত্থেকে কি এলো মাথায় ঢুকবে না। তার জন্য আমি কিন্তু অ্যানালাইসিস করে দিচ্ছি, এরপরে যদি কিছু প্রবলেম থাকে অবশ্যই বলবে। ওকে, আমরা পরের টপিক নিয়ে আলোচনা করব। এখন গ্রুপ ভেলোসিটি নিয়ে ডিসকাস করছি, আজকের লাস্ট টপিক। তো প্রথমে আমি গ্রুপ ভেলোসিটি কি সেটা বলি। ডেফিনেশন অনুযায়ী গ্রুপ ভেলোসিটি অফ এ ওয়েভ ইজ দ্য ভেলোসিটি with which the variations of the shape of the waves amplitude propagate through the space। অর্থাৎ এখানে বুঝতে পারছো ভেলোসিটিটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, মানে ধরো এরকম একটা স্টিল ওয়াটার আছে এখানে, এবার এটা কি করবে, যখন একটা লোকাল ডিস্টারবেন্স এর মধ্যে কাজ করবে, তখন কি বলে লোকাল ডিস্টারবেন্স, মানে কোনো বাহ্যিক কোনো হয়তো ফোর্স অ্যাপ্লাই করা হলো এখানে, বা একটা পুকুরে যখন আমরা ঢিল ছুড়ি তখন কেমন হয়, ঢেউগুলো এরকম হয় না, আর কোনো উঠে যাচ্ছে এরকম করে যাচ্ছে। অর্থাৎ এই যে ক্রমাগত কিছুটা ফ্লো এখানে দেখো একই ধরনের জার করছে এখানে, এবং এটা কি, এটা SHM সিম্পল হারমোনিক হয়। আবার এখান থেকে কম্পিটিশন এখানে আসবে, এই যে এই জিনিসগুলো যে হচ্ছে এখানে কম্পনগুলো দেখো সেম। তো এইটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে গ্রুপ ভেলোসিটি এখানে। তো এখানে এ কিন্তু ওয়েভ লেংথ, যে ওয়েভ গুলো তৈরি হচ্ছে এখানে, ওয়েভ লেংথ গুলো কিন্তু ডিফারেন্ট হবে, তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই ডিফারেন্ট। এখানে কিছু মিডিয়াম, কোনো জিনিস এক না, যেটা যে হাইট উঠলো এই হাইট তা না, আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে এটা অনেকটাই ইনক্রিজ করছে, তাহলে এর ওয়েভ লেংথ কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, তো এটাকে একসঙ্গে বলছি গ্রুপ ভেলোসিটি যেটাকে বলে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা গ্রুপ ভেলোসিটি নির্ণয় করতে গেলে আমরা দুটো ওয়েভ কনসিডার করব যার অ্যাম্পলিটিউডটা কিন্তু সেম, তাহলে দেখো বলছে, টু স্টাডি দ্য প্রোপাগেশন অফ সাচ এ গ্রুপ উই কনসিডার ফার্স্ট দ্য পার্টিকুলার কেস অফ দ্য ডিস্টারবেন্স ডিউ টু দ্য সুপারপোজিশন অফ টু ওয়েভস অফ দ্য সেম অ্যাম্পলিটিউড। যেটা বললাম অ্যাম্পলিটিউডটা সেম, তাহলে একটা ধরলাম ইটা 1 সমান a sin mx minus nt, আর একটা ধরলাম ইটা 2 সমান a sin m plus del m x minus n plus del n t, যেখানে del m আর del n টা কি খুবই ক্ষুদ্রতম, ইনফিনিটেসিমাল। তাহলে রেজাল্টিং ডিস্টেন্স কত হবে, ইটা সমান ইটা 1 plus ইটা 2 করে দাও,
তাহলে এ সাইন এম এক্স মাইনাস এন টি প্লাস এ সাইন এম এক্স মাইনাস এন টি, এটা গুণ করে দিয়েছি এখানে। তারপরে সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লাই করেছি। ওকে, ক্যালকুলেশনটা নিজে খাতায় করবে। এবার এখানে কি হয়েছে, এবার এখানে ক্যাপিটাল এ ধরে নিলাম, ক্যাপিটালেশন 2a cos mx x dm, মানে যে এই পোর্শনটা ধরে নিয়েছি a 2a টোটালটা। তাহলে আকারটা কি হলো এখন, এটা সমান a sin mx মাইনাস nt। আচ্ছা, এবার এখানে কি বলছে, এখানে অ্যাম্পলিটিউড a ইজ নট কনস্ট্যান্ট বাট ইজ ইটসেলফ ভ্যারিং অ্যাজ এ ওয়েভ ভেলোসিটি, অর্থাৎ এখানে এটা কিন্তু কনস্ট্যান্ট না যে একই রইলো সব ক্ষেত্রে, এখানে ভ্যারি করবে কিন্তু। এবং এই ক্ষেত্রে ভেলোসিটি গ্রুপ সিজি মানে গ্রুপ ভেলোসিটি, তো এটা হবে ডেল এন বাই ডেল এম। যখন এটা ইনফিনিটেসিমাল তখন ডেল এন বাই ডেল এমটা কিসে কনভার্ট করছে, ডিএন বাই ডিএম এ। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো এইটাকে বলো সিজিটাকে কি বলতে পারি আমরা, ডেল এন বাই ডেল এম, কারণ আবার এন বাই এম সমান জেনে সি, তাহলে ডি সমান এন সমান এম সি বসিয়ে দাও বাই ডিএম, এটাকে ডেরিভেটিভ করো, জি অফ সামথিং আছে, তাহলে এম এর সাপেক্ষে তাহলে সি প্লাস এম ডি সি বাই ডিএম। এম সমান আমরা জানি কত, 2 পাই বাই ল্যামডা, তো এখান থেকে ল্যামডা মান পেলাম 2 পাই বাই এম। ওকে, ডেল ল্যামডা বাই ডেল এম করো, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেলাম ল্যামডা স্কোয়ার বাই মাইনাস ল্যামডা স্কোয়ার বাই 2 পাই। তো এই জায়গায় ভেঙে লিখলাম ডিসি বাই ডি ল্যামডা ইন্টু ডি ল্যামডা বাই ডিএম। তো এখান থেকে কি করলাম, ডি ল্যামডা বাই ডিএম মানটা পুট করো, এখানে পেলাম ল্যামডা স্কোয়ার বাই 2 পাই, পুট করে দিলাম। আচ্ছা, কাটাকুটি করে পেলাম সিজি মানে গ্রুপ ভেলোসিটি সমান সি মাইনাস ল্যামডা, ল্যামডা রইলো এখানে, ল্যামডা থাকবে এখানে, ল্যামডা স্কোয়ার ছিল, ল্যামডা থাকলো, ল্যামডা ডিসি বাই ডি ল্যামডা। এবার যেহেতু ডি বাই ডিএম লক অফ সি স্কোয়ার লেস দেন 0 আগে ডিসকাস করলাম, আর ডি অফ লক সি স্কোয়ার বাই ডি ল্যামডা ওটা গ্রেটার দেন 0, তাহলে 2c ডিসি বাই ডি ল্যামডা এটা কি, এখান থেকে ক্যালকুলেশন গুলো আসছে, এটা গ্রেটার দেন 0, এতে কি পাই আমরা, ডিসি বাই ডি ল্যামডা গ্রেটার দেন 0, তার মানে এটুকু কি ডিসি বাই ডি ল্যামডা গ্রেটার দেন 0, তার মানে কি বলতে পারি এটুকু পজিটিভ, তাহলে সি থেকে এটা বিয়োগ হচ্ছে ধনাত্মক কোয়ান্টিটি, তাহলে বলতেই পারি আমরা সিজি মানে এটা তো লেস দেন 0, এটা গ্রেটার দেন 0 হচ্ছে আলটিমেটলি, ডিসি বাই ডি ল্যামডা গ্রেটার দেন 0, তার মানে কি এটা বেশি ছিল, বাট তাহলে বলতে পারি সিজি থেকে সিটা বড়, তার মানে কি বলতে পারি দ্য ভেলোসিটি অফ দ্য গ্রুপ ইজ লেস দ্যান দ্য ভেলোসিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল ওয়েভ। ওকে, তাহলে দ্য ভেলোসিটি অফ দ্য গ্রুপ ইজ লেস দ্যান দ্য ভেলোসিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল ওয়েভ, অর্থাৎ এখানে গ্রুপ ভেলোসিটি কিন্তু ইন্ডিভিজুয়াল ওয়েভের থেকে ভেলোসিটি থেকে ছোট। খুব ইম্পর্টেন্ট একটা করলারি কিন্তু, কোনো যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই জানাবে। এবার দেখো আমরা আবার জানি কি সিজি সমান সি প্লাস এম ডিসি বাই ডিএম, আগের পেজ থেকে পেলাম, তো এখান থেকে পেলাম সি কমন নিলাম, তাহলে 1 প্লাস এম বাই সি ডিসি ডিএম, 1 প্লাস এখানে কি করলাম এম বাই 2 সি স্কোয়ার করলাম, এখানে ডি অফ সি স্কোয়ার করলাম বাই ডিএম, এটা তো কি বলে ডিফারেন্সিয়াল করেছি। এবার এম বাই 2 সি স্কোয়ার ডি বাই ডিএম, সি মানে কত জানি, সি স্কোয়ার মানে আমরা জানি জি বাই এম ট্যান হাইপারবোলিক এম এইচ, পুট করলাম, এম এর সাপেক্ষে ডেরিভেটিভ করো ইউভি রিলেশন, সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেলাম এটা। ঠিক আছে, তো প্রত্যেকটা মান পুট করে দিয়েছি এখানে, ট্যান হাইপারবোলিক এম এইচ মানে এখানে বসিয়ে সবগুলো বসিয়ে পেলাম আমরা সিজি সমান, ক্যালকুলেশন হাতে করবে, এখানে আবার সি স্কোয়ার পুট করেছি, এখান থেকে জি বাই এম ট্যান হাইপারবোলিক এম এইচ, সেখান থেকে ক্যালকুলেশন করেছি, এখানে জাস্ট বেসিক ক্যালকুলেশন, কিচ্ছু কিন্তু নেই, সেখান থেকে কাটাকুটি করে পেলাম সিজি সমান সি বাই 2 1 প্লাস 2 এম এইচ বাই সাইন হাইপারবোলিক 2 এইচ, তাহলে এখান থেকে কি পেলাম গ্রুপ ভেলোসিটি পেয়ে গেলাম। Therefore, we get for a single group of simple harmonic waves CG equal to C by 2 1 plus 2 mh by sin hyperbolic 2 mh, এটাই কিন্তু গ্রুপ ভেলোসিটির টার্মটা। ঠিক আছে, সিজি দিয়ে হয়, আর সিটা তো তোমার নর্মাল যে ভেলোসিটিটা ওয়েভের ক্ষেত্রে সেটা। আচ্ছা, এখানে দেখো অনুসন্ধান বলতে পারি যে এম এইচ সমান কত জানি আমরা, এম মানে 2 পাই বাই ল্যামডা ইন্টু এইচ ইজ লার্জ, তাহলে গ্রুপ ভেলোসিটি ইজ সি বাই 2 সিন্স এই এইচ ইজ লার্জ, তাহলে এখান থেকে কি বলতে পারি দাস ফর ওয়েভস অন ডিপ ওয়াটার, মানে গভীর যে কোনো সমুদ্র থাকতে পারে বা ওয়াটারটা যদি খুব ডিপ থাকে, তা গ্রুপ ভেলোসিটি ইজ হাফ দ্য ওয়েভ ভেলোসিটি, তাহলে এখানে কি বলতে পারি যেহেতু এম এই সমান এটা যদি খুবই লার্জ হয় তাহলে এটাকে 0 হয়ে গেল, তাহলে সি বাই 2 সিজি সমান কত রইল সি বাই 2, এটা তো 0 হয়ে গেল টার্মটা যদি খুবই লার্জ হয়, তাই তো। তাহলে সেই ডিপ ওয়াটারের ক্ষেত্রে কি হয় গ্রুপ ভেলোসিটিটা, মানে সেখানে যে তোমার সামথিং লোকাল ডিস্টারবেন্সের জন্য যে ওয়েভটা সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু খুব এটা ডিপ ওয়াটারে, তাহলে সিজিটা হবে সেক্ষেত্রে মানে গ্রুপ ভেলোসিটি হবে সি বাই 2,
মানে ওয়েভ ভেলোসিটির অর্ধেক, এটাই বলেছে এখানে। অ্যান্ড বলছে ইফ দ্য ওয়াটার ইজ ভেরি শ্যালো, অর্থাৎ এইচ বাই ল্যামডা ইজ স্মল, দ্য গ্রুপ ভেলোসিটি ইজ ইকুয়াল টু দ্য ওয়েভ ভেলোসিটি। তাহলে এক্ষেত্রে গ্রুপ ভেলোসিটিটা ওয়েভ ভেলোসিটি ইকুয়াল হবে। এখানে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে, তোমরা এই টার্মটা গিয়ে বুঝতে পারছো। যদি ক্যালকুলেশন করি এখানে আমি এমএইচ এর মান বাড়লে বা কমলে কি হবে, যদি সেখানে খুবই ওয়াটারটা খুবই শ্যালো থাকে, অর্থাৎ এখানে এইচ বাই ল্যামডা যদি খুবই ছোট হয়, তাহলে গ্রুপ ভেলোসিটিটা ওই ভেলোসিটির সঙ্গে কি হবে, সমান। তো এটা কিন্তু খাতায় করবে, পুরোটা যেটা করালাম ক্যালকুলেশন দেখালাম না। তো সেখানে যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। গ্রুপ ভেলোসিটির ডেফিনেশনটা যেটা বললাম খাতায় লিখলাম প্রথমত, ওটা একবারে ওখান থেকে স্টার্ট করবে। আর আমি ভিডিওটা দেখবে আগে, তারপরে আমি এটা পিডিএফটা দিয়ে দেবো, কোনটুকু লিখবে সেটা বলে দেবো। ওকে, এখন তাহলে গ্রুপ ভেলোসিটি এটা নিয়ে আমরা লাস্ট আলোচনা করলাম ফ্লুইড মেকানিক্স থেকে। আর এরপরে একটা ক্লাসে বা আমরা সলিড পার্ট শুরু করার আগে আমরা ফ্লুইড মেকানিক্স থেকে কিছু কোশ্চেন আলোচনা করব আপকামিং এক্সামের জন্য। তাহলে আমাদের পার্ট 10 এর ভিডিওতে কিন্তু আমরা ফ্লুইড মেকানিক্স শেষ করলাম। তো তোমরা পার্ট 10 এর ভিডিও দেখে খাতায় ক্যালকুলেশনগুলো ঠিক করে করার চেষ্টা করো। প্রত্যেকে যদি কোথাও প্রবলেম থাকে কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে এখনকার মতন রাখছি। আমরা পার্ট 1 থেকে পার্ট 10 এই 10টা ক্লাসে কিন্তু আমরা ফ্লুইড মেকানিক্স শেষ করতে পারলাম। আর পার্ট 10 এর ভিডিওটা আগে দেখে নেবে ভিডিওটা, কিছুদিন পরে পিডিএফ দেবো, কারণ জিনিসটাকে না বুঝে গেলে পিডিএফ দেখে বুঝতে পারবে না। আর ভিডিওতে যদি কোনো জায়গায় কিছু প্রবলেম থাকে বা ক্যালকুলেশন বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সলিউশনটা করে দেবো। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে সলিড নিয়ে আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং।